একই টাইপের সৃজনশীল কতগুলো বোর্ড এসেছে, তাই না? আর এইটা দেখো আগের চাইতে আরো অনেক বেশি বোর্ড এসেছে। এই সৃজনশীলটা তোমরা নিজেরা ইনশাআল্লাহ সলভ করো। এটাও কিন্তু অনেকগুলো বোর্ড এসেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাজশক্তি ও ক্ষমতা অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কোয়ার অঙ্ক, যেখান থেকে প্রায় প্রতি বছরই সৃজনশীল আসে। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কোয়ার অঙ্ক থেকে আসা সব ধরনের সৃজনশীল সমাধান করব। মনোযোগের সাথে ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ কোয়ার অঙ্ক হবে খুবই সহজ। আচ্ছা, ধরা যাক যে m ভরের কোনো একটা বস্তু ভূমিতে আছে, এই বস্তুটাকে h উচ্চতায় উপরের দিকে তুলতে হবে। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে? আমরা সবাই জানি কৃতকাজ হবে w = mgh, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর h হচ্ছে যে উচ্চতায় বস্তুটাকে তুলতে হবে সেই উচ্চতায় বস্তুটার সরণ। এখন ধরো বলা হলো যে m ডট ভরের পানি আছে কোনো কুয়ার তলদেশে। এই m ডট ভরের পানিকে h ডট উচ্চতায় নিয়ে তুলতে হবে। তাহলেও কিন্তু কৃতকাজ সেমই হবে। সেটা হচ্ছে w = m ডট g h ডট। এক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকটার উপরে ডট চলে আসলো, তাই তো? এক্ষেত্রে খেয়াল করো m ডট কি? m ডট হচ্ছে যেই পরিমাণ পানিকে আমাদেরকে h ডট উচ্চতায় তুলতে হবে সেই পানিটার ভর। তাহলে যেই পরিমাণ পানিকে আমরা h ডট উচ্চতায় তুলতে চাচ্ছি সেই পানিকে আমরা বলছি কি? উত্তোলিত পানি। তাহলে উত্তোলিত পানির ভর হচ্ছে m ডট। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইচ ডট কি? এইচ ডট হচ্ছে পানির ভরকেন্দ্রের সরণ। এখন ভরকেন্দ্র কি? আমরা সবাই জানি ভরকেন্দ্র হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুতে বস্তুর সমগ্র ভর ক্রিয়া করে। এই ক্ষেত্রে খেয়াল করো, পানির ভরকেন্দ্র হচ্ছে এই যে দেখো এই বিন্দুটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে মূলত m ডট ভরের সম্পূর্ণ যে পানি আছে, এই পুরো পানিটার ভর এই বিন্দুটাতেই কাজ করতেছে। তাহলে আমরা যদি এই বিন্দুটাকে h ডট উচ্চতায় তুলতে পারি, সম্পূর্ণ পানিই কিন্তু h ডট উচ্চতায় উঠে যাবে। সো আলটিমেটলি আমরা h ডট বলতে কি বোঝাচ্ছি? পানির ভরকেন্দ্রের সরণ। তাহলে এই সূত্রটা এপ্লাই করতে হলে কৃতকাজ যদি বের করতে চাই, তাহলে m ডট মানে উত্তোলিত পানির ভর জানতে হবে, যে পানিটুকুকে উপরে তুলবো সেই পানির ভর। আর h ডট মানে পানির ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ পানির ভরকেন্দ্রটা কতটুকু উপরে উঠলো সেটা জানতে হবে। আর যেহেতু বিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা সবাই জানি, তাই না? এই ক্ষেত্রে খেয়াল করো, যদি আমরা এই ক্ষেত্রে একটা পাম্প ইউজ করি, তাহলে দেখো এই পাম্পের কৃতকাজ কিন্তু সেমই হবে। সেটা হচ্ছে w = m ডট g h ডট। আর এই ক্ষেত্রে পাম্পের ক্ষমতা হবে p = w/t। W মানে হচ্ছে m ডট g h ডট ডিভাইড বাই t। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আসলে কুয়ার সব অঙ্ক সলভ করা হয়। এখন এই দুইটা সূত্র থেকে আসলে সৃজনশীলে কি জানতে চাওয়া হয়? প্রথমত সৃজনশীলে কৃতকাজ বের করতে বলা হয় w, তারপরে পাম্পের ক্ষমতা বের করতে বলা হয় p, এবং সবার শেষে কতটুকু সময়ে কাজটা সম্পন্ন হবে সময় t নির্ণয় করতে বলা হয়। এখন এই যে দুইটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, দুইটা সূত্রতেই এমন দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস তুমি যদি নির্ণয় করতে পারো সঠিকভাবে, তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারবে ইনশাআল্লাহ। সেই দুইটা বিষয়ের একটা হচ্ছে m ডট মানে উত্তোলিত পানির ভর নির্ণয় করা। এটা হবে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয়ত হচ্ছে h ডট মানে পানির ভরকেন্দ্রের সরণ নির্ণয় করা। এটা হবে আমাদের দ্বিতীয় স্টেপ। আমরা যদি দুইটা জিনিস সঠিকভাবে বের করতে পারি, m ডট এবং h ডট, তাহলে দেখো এই দুইটা সূত্রতেই আমরা কিন্তু মান বসিয়ে যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে উত্তোলিত পানির ভর m ডট নির্ণয় করা। তো m ডট নির্ণয় করার আগে আমরা প্রথমে সম্পূর্ণ কুয়ার পানির ভর m নির্ণয় করব। এটা হবে আমাদের প্রথম টার্গেট, এবং এখান থেকে পরবর্তীতে ক্যালকুলেশনের সাহায্যে আমরা দ্বিতীয় টার্গেট বা ফাইনাল টার্গেট অর্থাৎ উত্তোলিত পানির ভর m ডট নির্ণয় করব। তাহলে প্রথম কি করব? সম্পূর্ণ কুয়ার পানির ভরটা বের করব। তো সম্পূর্ণ কুয়ার পানির ভর যদি m হয়, আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল m/v, যেখানে m হচ্ছে সম্পূর্ণ কুয়ার পানির ভর আর v হচ্ছে আয়তন। তাহলে আমরা পাবো ভর m ইকুয়াল রো ইন্টু ভি। রো হচ্ছে এই ক্ষেত্রে পানির ঘনত্ব আর ভি হচ্ছে পানির আয়তন। তো পানির আয়তন, পানিটা তো স্যার কুয়ার ভিতরেই আছে। সো আমরা যদি কুয়ার আয়তনটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু সম্পূর্ণ পানির আয়তনটাই বের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, কুয়ার আয়তন মূলত কুয়াটা দুই আকৃতিতে দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে সিলিন্ডার আকৃতির আর একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। যদি সিলিন্ডার আকৃতির হয় সেই ক্ষেত্রে কুয়ার ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং উচ্চতা দেওয়া থাকবে। আমরা তখন খুব সহজে বলতে পারবো আয়তন v ইকুয়াল পাই আর স্কয়ার h। যদি আয়তাকার ঘনবস্তু হয় সেই ক্ষেত্রে কুয়ার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। সেই ক্ষেত্রে আয়তন হবে v ইকুয়াল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো উভয় ক্ষেত্রে আমরা কিন্তু কুয়ার আয়তন বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করব, m ইকুয়াল রো ইন্টু ভি। তাহলেই আমরা সম্পূর্ণ কুয়ার পানির ভর m বের করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে রো হবে পানির ঘনত্ব, যার মান আমাদের মুখস্থ আছে, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা মুখস্থ রাখা উচিত, কারণ অনেক সময় সৃজনশীলে কিন্তু এই মানটা দেওয়া থাকে না। তো এখন এই যে সম্পূর্ণ কুয়ার পানির ভর m আমরা বের করে ফেললাম, এখান থেকে আমরা এখন আমাদের টার্গেটে পৌঁছাবো, সেটা হচ্ছে উত্তোলিত পানির ভর m ডট বের করা। ধরো তোমাকে বললো যে এই যে সম্পূর্ণ কুয়ার পানি থেকে অর্ধেক পরিমাণ পানি উত্তোলন করো,
তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? উত্তোলিত পানির ভর m ডট সমান তুমি অবশ্যই লিখবা হাফ ইন্টু m, অর্থাৎ সম্পূর্ণ কুয়ার পানিকে অর্ধেক করে দিবা, তাহলে পাবা হচ্ছে m/2। যদি আমাদেরকে বলা হয় যে 1/3 মানে 3/1 পানি উত্তোলন করো, সেক্ষেত্রে সম্পূর্ণ পানির 3/1 নিব, তাহলে m ডট সমান হবে 1/3 ইন্টু m বা m/3। যদি বলা হয় 2/3 পানি উত্তোলন করো, তাহলে সম্পূর্ণ পানিটার 3/2 নিব, তাহলে m ডট সমান হবে 2/3 ইন্টু m বা 2m/3। যদি বলা হয় 1/4 পানি উত্তোলন করো, তাহলে সম্পূর্ণ পানির 4/1 এখান থেকে নিতে হবে। সো m ডট সমান হবে 1/4 ইন্টু m বা m/4। তো আশা করছি m নির্ণয় করার পর, মানে সম্পূর্ণ পানির ভরটা বের করার পর ওইখান থেকে ক্যালকুলেশন করে কিভাবে m ডট বের করতে হয় এটা খুব সহজে বুঝে গেছো। এখন চলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা দেখি, সেটা হচ্ছে পানির ভর কেন্দ্রের সরণ h ডট নির্ণয়। এই ক্ষেত্রে যদি সম্পূর্ণ কুয়ার গভীরতাকে আমরা h ধরে নিই, তাহলে h ডট সমান আমরা লিখতে পারি যে অংশটুকু খালি আছে প্লাস কুয়ার যে অংশটুকু খালি করতে হবে ডিভাইড বাই 2। এই শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট, সো এটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রেখো। h ডট সমান কুয়ার যে অংশটুকু খালি আছে প্লাস যে অংশটুকু খালি করতে হবে ডিভাইড বাই 2। চলো বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে প্রয়োগ করি, তাহলেই দেখবা ইনশাল্লাহ খুবই সহজ হয়ে গেছে। দেখো প্রথম ক্ষেত্রে যদি বলা হয় যে একটি পানিপূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করতে হবে, এই যে দেখো একটা পানিপূর্ণ কুয়া, এখানে দেখো তো কোনো কিছু কি খালি আছে? সম্পূর্ণটাই তো পানি দ্বারা পরিপূর্ণ, তাই না? সো এই ক্ষেত্রে h ডট সমান যেটুকু খালি আছে এই জায়গায় আমরা বসাবো 0, কারণ পুরোটাই পানি দ্বারা পরিপূর্ণ, কোনো অংশই খালি নাই, প্লাস যেটুকু খালি করতে হবে, দেখো সম্পূর্ণ খালি করতে হবে, তাহলে এই কমপ্লিট h গভীরতাই তোমাকে কি করতে হবে? খালি করে ফেলতে হবে। তাহলে যেটুকু খালি করতে হবে এই জায়গায় আমরা বসাবো h ডিভাইড বাই 2, তাহলে h ডট সমান আমরা পাবো h/2। এরপর খেয়াল করো, বলা হচ্ছে পানিপূর্ণ কুয়াকে অর্ধেক খালি করতে হবে। যখনই অর্ধেকের কথা বলা হবে তুমি কুয়াটাকে এরকম অর্ধেক করে ফেলবে। তাহলে দেখো কুয়াটা 2 অংশে বিভক্ত হয়ে গেল, প্রথম অর্ধেক, দ্বিতীয় অর্ধেক। তাহলে এই সম্পূর্ণ কুয়ার গভীরতা h ও কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেল, উপরে h/2, নিচে আরেকটা h/2। এখন প্রথম অর্ধেক খালি করার ক্ষেত্রে h ডট বের করব। সেক্ষেত্রে সূত্রটা কি? যেটুকু খালি আছে, দেখো তো এখানে কি কোনো কিছু খালি আছে? পুরাটাই তো পানি দ্বারা পরিপূর্ণ, তাহলে খালি আছে যেই জায়গাটা সেটার জায়গায় আমরা 0 বসাবো, প্লাস যেটুকু খালি করতে হবে। আচ্ছা খেয়াল করো, কতটুকু খালি করব? প্রথম অর্ধেক খালি করব, মানে এই যে প্রথম অর্ধেকের প্রথম h/2টা আমরা খালি করব, তাহলে যেটুকু খালি করতে হবে এই জায়গায় বসাবো h/2 ডিভাইড বাই সূত্রের 2, তাহলে আমরা কত পাবো? h/4। নেক্সট খেয়াল করো, যদি আমরা প্রথম অর্ধেকটা খালি করে ফেলি তাহলে এই জায়গাটা আমি ক্রস করে দিলাম, এটা কিন্তু এখন খালি হয়ে গেছে। টার্গেট হচ্ছে এখন দ্বিতীয় অর্ধেক খালি করা, এই খেয়াল করো। তাহলে দ্বিতীয় অর্ধেক খালি করতে গেলে যদি আমরা h ডট বের করতে চাই, বলা হচ্ছে যেটুকু খালি আছে, দেখো তো প্রথম অর্ধেকের প্রথম h/2টা খালি আছে অলরেডি, হ্যাঁ, তাহলে আমরা যেটুকু খালি আছে জায়গায় বসাবো h/2, প্লাস যেটুকু খালি করতে হবে আমাদেরকে দ্বিতীয় অর্ধেক খালি করতে হবে, এই দ্বিতীয় h/2টা খালি করতে হবে, তাহলে যেটুকু খালি করতে হবে এই জায়গায় বসাবো h/2 ডিভাইডেড বাই সূত্রের 2, তাহলে এখান থেকে পাবো 3h/4। নেক্সট খেয়াল করো, আমাদেরকে এখন বলা হলো যে পানিপূর্ণ কুয়াকে 1/3 খালি করতে হবে, মানে 3/1। তাহলে কুয়াটাকে আমরা মনে মনে 3টা ভাগ করে ফেলবো। এরপরে খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে অংশে ভাগ হওয়ার পরে এই সম্পূর্ণ কুয়ার গভীরতা h, এটাও কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গেল, h/3, h/3, h/3। এখন বলা হচ্ছে যে প্রথম 1/3 খালি করো। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কোনো কিছু খালি আছে? না, সম্পূর্ণটাই তো পানি দ্বারা পরিপূর্ণ, তাহলে যেটুকু খালি আছে এই জায়গায় বসাবো 0, প্লাস যেটুকু খালি করতে হবে, কোনটা খালি করতে হবে? প্রথম 1/3, এই প্রথম h/3 খালি করতে হবে, তাহলে খালি করতে হবে h/3 ডিভাইড বাই 2, তাহলে পাবো আমরা এখান থেকে h/6। আচ্ছা প্রথম অংশটা আমরা খালি করে ফেলেছি এই জায়গাটা, তাহলে এই জায়গাটা এখন খালি হয়ে গেছে, খেয়াল করো এটা খালি। এখন কি করতে হবে? দ্বিতীয় 1/3 খালি করতে হবে, এই দ্বিতীয় অংশটা। তাহলে এই ক্ষেত্রে h ডট সমান যেটুকু খালি আছে, কোনটা খালি আছে? প্রথম 1/3 প্রথম h/3 খালি আছে, h/3, প্লাস যেটুকু খালি করতে হবে, এখন খালি করতে হবে দ্বিতীয় 1/3 দ্বিতীয় h/3, h/3 বাই সূত্রের 2। আচ্ছা তাহলে প্রথম অংশ খালি আগেই হয়ে গেছিল, এখন দ্বিতীয় অংশটাও খালি হয়ে গেছে। এখন এই দুইটা অংশ যদি খালি হয়ে যায়, দেখো খালি অংশ হচ্ছে একটা h/3 আর একটা h/3, দুইটা h/3। এখন খেয়াল করো 3 নাম্বার অংশটা, তৃতীয় 1/3 যদি আমরা খালি করতে চাই, তাহলে h ডট সমান কি লিখবো? যেটুকু খালি আছে, দেখো কোনটা খালি আছে? এই যে দুইটা h/3, মানে দুইটা অংশ খালি আছে, তাহলে অলরেডি দুইটা h/3 খালি হয়ে গেছে, প্লাস যেটুকু খালি করতে হবে, কোনটা খালি করতে হবে?
তৃতীয় এক তৃতীয়াংশ, এই যে 3 নাম্বার জায়গার 3 নাম্বার h/3টা তোমাকে এখন খালি করতে হবে। তাহলে খালি করতে হবে h/3 ডিভাইড বাই 2। খুবই সহজ। এখন খেয়াল করো, বলা হলো যে প্রথম এক তৃতীয়াংশ খালি করার পর কোনোভাবে প্রথম এক তৃতীয়াংশ তুমি খালি করতে পেরেছো, ধরো এই জায়গাটা, এটা খালি করার পর অবশিষ্ট যে 2/3 থাকবে, মানে অবশিষ্ট যে 2টা অংশ থাকবে, এই 2/3 একসাথে তুমি খালি করবে। তাহলে অলরেডি তোমার খালি আছে প্রথম এক তৃতীয়াংশের প্রথম h/3 প্লাস কোনটা খালি করতে হবে, দেখো 2টা একসাথে খালি করতে হবে, তার মানে 2টা h/3 তোমাকে একসাথে খালি করতে হবে, 2h/3 ডিভাইডেড বাই সূত্রের 2। খুবই সহজ। এখন আসো, বলা হচ্ছে যে পানিপূর্ণ কুয়াকে 1/4 মানে 1/4 খালি করতে হবে। যখনই 1/4 1/4 বলবে, সাথে সাথে মনে মনে কুয়াটাকে 4টা অংশে ভাগ করে ফেলবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই ক্ষেত্রে দেখো সম্পূর্ণ কুয়ার গভীরতা h, এটাও কিন্তু 4টা অংশে ভাগ হয়ে গেল, h/4 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 h/4। এখন বলা হচ্ছে যে প্রথম 1/4। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো তো এই কুয়াটাতে কোনো কিছু খালি আছে? পুরোটাই তো পানিপূর্ণ, তাই না? সো এই ক্ষেত্রে খালি অংশের জায়গায় আমরা বসাবো 0 প্লাস যেটুকু খালি করতে হবে, কোনটা খালি করতে হবে, প্রথম 1/4, এই প্রথম h/4টা খালি করতে হবে, প্লাস h/4 ডিভাইড বাই 2। তার মানে কত পাবো আমরা, h/8। এখন এই প্রথম অংশটা খালি করার পর আমাদের কাছে যদি বলে চতুর্থ 1/4 খালি করো, স্যার খেয়াল করো চতুর্থ অংশটা তো একবারে সবার নিচে, সো তুমি যদি উপর থেকে খালি না করো তাহলে কি 4 নাম্বারটা খালি করতে পারবে? তোমাকে অবশ্যই একের পরে 2 এবং 3 নাম্বার অংশটাও খালি করতে হবে, তখন তুমি চতুর্থ অংশের পানি এখান থেকে তুলতে পারবে। সো আলটিমেটলি চতুর্থ 1/4 বললে আমরা 1 2 এবং 3 নাম্বার অংশটাকে আগে খালি করে ফেলবো। এই খেয়াল করো, খালি করে ফেললাম। তাহলে এখন দেখো তো এখানে খালি অংশ কয়টা আছে, 1 2 3, 3টা h/4 তোমার খালি আছে। সো এই ক্ষেত্রে খালি আছে কতটুকু, 3h/4 প্লাস যেটুকু খালি করতে হবে, কোনটা খালি করতে হবে, 4 নাম্বার অংশ, 4 নাম্বার h/4 খালি করতে হবে, তাহলে h/4 খালি করতে হবে, ডিভাইড বাই 2। তাহলে দেখো তো এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা ইউজ করে আমরা কত সহজে বিভিন্ন ক্ষেত্রে h ডটের মান বের করতে পারি। তাহলে খেয়াল করো, আমি পুরো জিনিসটা তোমাদের সামনে সামারাইজ করি, তারপরে সৃজনশীল করি। দেখো, প্রথমে স্টেপ 1 হচ্ছে আমাদের m ডট নির্ণয় করা, মানে উত্তোলিত পানির ভর নির্ণয় করা। তারপরে স্টেপ 2 হচ্ছে পানির ভরকেন্দ্রের সরণ h ডট নির্ণয় করা। এই দুইটা স্টেপ কমপ্লিট করে আমরা এই দুইটা সূত্রের যে কোনোটা ইউজ করে w e t বের করতে পারবো। তাহলে চলো আমরা এখন ইনশাআল্লাহ সৃজনশীল করতে থাকি। প্রথম সৃজনশীলটা শুরু করি। দেখো একই টাইপের সৃজনশীল কতগুলো বোর্ডে এসেছে, তাই না? দেখো কি বলা হচ্ছে, একটি পানির ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার, ব্যাস হচ্ছে 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। গ প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি ক্ষমতা নির্ণয় করার জন্য প্রথমেই আমাদেরকে m ডট বের করতে হবে, তারপর h ডট বের করতে হবে, এবং তারপরে আমরা ক্ষমতা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে m ডট বের করার জন্য প্রথমে সম্পূর্ণ ট্যাঙ্কের পানির ভর m নির্ণয় করতে হবে, সেখান থেকে আমরা উত্তোলিত পানির ভর m ডট বের করতে পারবো। সম্পূর্ণ কুয়া বা ট্যাঙ্ক যেটাই বলি, এটার পানির ভর যদি m হয়, আমরা জানি m ইকুয়াল রো ইন্টু ভি, যেখানে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব দেওয়া আছে, আর আয়তন ভি ইকুয়াল পাই আর স্কোয়ার ইঞ্চ। তার মানে ভি জানতে হলে আমাদেরকে আর এর মান জানতে হবে, ব্যাসার্ধ জানতে হবে। দেয়া আছে ব্যাস হচ্ছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলেই পাবো 2 মিটার। এরপর দেয়া আছে পানির ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার, মানে এইচ এর মান দেয়া আছে 20 মিটার। সো আমরা এখন এই মানগুলি বসিয়ে দিই। পাই আর এর মান হচ্ছে 2 স্কয়ার, এইচ এর মান হচ্ছে 20। সো আমরা এখান থেকে পাবো 80 পাই মিটার কিউব। দেখো পাই এর মানটা কিন্তু রেখে দিলাম, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে, আমরা পরে গিয়ে এটার মান বসাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে রো হচ্ছে 1000 আর ভি এর মান আমরা পেয়েছি 80 পাই। সো আমরা পেয়ে যাব 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই কেজি। এইটা হচ্ছে সম্পূর্ণ ট্যাঙ্কের বা কুয়ার পানির ভর। এইখান থেকে আমরা এখন m ডট বের করব। এখন দেখো প্রথম পাম্পটা আসলে কতটুকু খালি করেছে, 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে m ডট হবে 1/4 ইন্টু m। 1/4 ইন্টু m এর মান কত, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই। তাহলে এখান থেকে পাবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই কেজি। এইটা হবে উত্তোলিত পানির ভর। এখন আমরা h ডট বের করব। আচ্ছা, h ডট বের করার জন্য সবার আগে এই জায়গাটা খেয়াল করি,
1/4 খালি করতে হবে প্রথম পাম্প দ্বারা। যখনই 1/4 মানে 4 ভাগের 1 ভাগ যখন এই কথাটা সামনে আসবে, আমরা কিন্তু মনে মনে এই যে পুরো ট্যাঙ্কিটা আছে এটাকে 4টা ভাগে ভাগ করব। এই দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাগ। এবং এর ফলে কি হবে, এই ট্যাঙ্কের যে গভীরতা h এটাও কিন্তু 4 ভাগে ভাগ হয়ে যাবে। এই যে দেখো h/4 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 h/4, 4টা h/4 এ ভাগ হয়ে গেল। তাহলে এখন চলো আমরা বের করি h ডট সমান যেটুকু খালি আছে। দেখো তো এই জায়গায় কোনো কিছু খালি আছে না, সম্পূর্ণ ট্যাঙ্কটাই তো পানি দ্বারা পরিপূর্ণ, তাই না? তাহলে যেটুকু খালি আছে এই জায়গায় বসাবো 0 প্লাস যেটুকু খালি করতে হবে। আচ্ছা, কতটুকু খালি করতে হবে? 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এখানে 4টা ভাগ আছে, যে কোনো একটা ভাগ খালি করব। কোনটা খালি করব? অবশ্যই উপরেরটা, কারণ উপরেরটা খালি না করে তুমি তো আর নিচে নামতে পারবে না, তাই না? তাহলে আমরা এই প্রথম অংশটা খালি করব। তার মানে প্রথম অংশের এই h/4 এই জায়গাটা আমরা খালি করতে চাচ্ছি, তাই না? তাহলে যেটুকু খালি করতে হবে এই জায়গায় বসাবো h/4 ডিভাইড সূত্রের 2। তাহলে এখান থেকে আমরা পাবো h/8। h মানে হচ্ছে 20, 20/8 মানে আমরা পাবো 2.5 মিটার। এখন আমরা ক্ষমতা P বের করব, সেটা হচ্ছে m ডট g h ডট বাই t। তো এই ক্ষেত্রে m ডট আমরা আগেই পেয়েছি 2 × 10⁴ পাই, g এর মান মুখস্থ 9.8, h ডটের মান আমরা পেয়েছি 2.5। সময় দেখো প্রথম পাম্পের ক্ষেত্রে সময় t এর মান হচ্ছে 10 মিনিট, একে সেকেন্ডে কনভার্ট করলে পাওয়া যাবে 600 সেকেন্ড। সো আমরা 600 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব 2565.64 ওয়াট। এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা। এখন আমরা ঘ প্রশ্নটা খেয়াল করি। দেখো ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? তার মানে আমাদেরকে এই প্রথম পাম্পের ক্ষমতা আর ওই দ্বিতীয় পাম্পের ক্ষমতা দুইটার মধ্যে তুলনা করতে হবে। তাহলে আমাদেরকে আগে দ্বিতীয় পাম্পের ক্ষমতাটাও বের করে ফেলতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো প্রথম পাম্পটা কিন্তু এই প্রথম 1/4 খালি করে ফেলেছে, তাই না? দ্বিতীয় পাম্পের জন্য এখন বাকি আছে কিন্তু বাকি 3টা অংশ। তাহলে 4 ভাগের 1 অংশ খালি আছে, 4 ভাগের 3 অংশ এখনো পানি দ্বারা পূর্ণ আছে, যেটা দ্বিতীয় পাম্প খালি করবে এই জায়গাটা। তাহলে খেয়াল করো দ্বিতীয় পাম্প খালি করবে এই 4 ভাগের 3 অংশ, এই 3টা অংশ খালি করবে। তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণ কুয়ার পানির ভর তো আমরা অলরেডি জানি গ প্রশ্ন থেকে। তাহলে এখন যদি আমরা এই ক্ষেত্রে উত্তোলিত পানির ভর m ডট বের করতে চাই, সেটা হবে 3/4 × m। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এখন 4 ভাগের বাকি যে 3টা অংশ আছে সেটা খালি করা। তাহলে এই ক্ষেত্রে 3/4 × m এর মান কত? 8 × 10⁴ পাই। সো আমরা এই ক্ষেত্রে পাবো 6 × 10⁴ পাই কেজি। এখন আমরা দ্বিতীয় পাম্পের জন্য h ডটের মান বের করব। h ডট সমান কি? যেটুকু খালি আছে। দেখো প্রথম পাম্প তো এই জায়গাটা খালি করে ফেলেছিল না, এই যে h/4 জায়গাটা খালি করে ফেলেছিল। তাহলে খালি আছে হচ্ছে h/4 প্লাস যেটুকু খালি করতে হবে, কতটুকু খালি করতে হবে? এই 3টা অংশ এখন খালি করতে হবে। এর প্রত্যেকটা হচ্ছে h/4 h/4 h/4, মানে 3টা h/4 এখন খালি করতে হবে। 3 × h/4 ডিভাইড বাই 2। তাহলে এখন আমরা মান বসাই, h এর মান হচ্ছে 20/4 প্লাস 3 × 20/4 ডিভাইড বাই 2। এখান থেকে পাওয়া যাবে 12.5 মিটার। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতা P ইকুয়াল m ডট g h ডট বাই t। তো দ্বিতীয় পাম্পের জন্য m ডট আমরা পেয়েছি 6 × 10⁴ পাই, g হচ্ছে 9.8 এবং h ডট হচ্ছে 12.5। এই ক্ষেত্রে t দেখো বলা আছে দ্বিতীয় পাম্পটি 20 মিনিটে শূন্য করতে পারে। তাহলে 20 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে আমরা পাই 1200 সেকেন্ড, 1200। তাহলে এক্ষেত্রে পাবো 19,242.3 ওয়াট। এইটা হচ্ছে দ্বিতীয় পাম্পের ক্ষমতা। এখন খেয়াল করো ঘ প্রশ্নে বলা হয়েছে যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি। তার মানে এই যে দুইটা পাম্পের ক্ষমতায় আমরা ওয়াটে বের করেছি, এই ওয়াট থেকে কিন্তু অশ্ব ক্ষমতায় কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 অশ্ব ক্ষমতা মানে 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। তাহলে প্রথম পাম্পের ক্ষমতাকে যদি আমরা P1 ধরি, তার মান পেয়েছিলাম 2565.64 ওয়াট। একে 746 দিয়ে ভাগ করলেই আমরা পাবো 3.439 হর্স পাওয়ার। একইভাবে দ্বিতীয় পাম্পের যে ক্ষমতা P2 আমরা এইমাত্র পেলাম, সেটাকেও যদি 746 দিয়ে ভাগ করি আমরা পাবো 25.794 হর্স পাওয়ার। তাহলে দেখো দুইটা পাম্পের ক্ষমতাই হর্স পাওয়ারে চলে এসেছে, মানে অশ্ব ক্ষমতায় বের হয়ে গেছে। এখন দেখো কোনটা বেশি? অবশ্যই আমরা বলবো যে দ্বিতীয় পাম্পের অশ্ব ক্ষমতা P2 গ্রেটার দেন হচ্ছে প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা P1। এখন চলো আমরা আরেকটা সৃজনশীল দেখে ফেলি, তাহলে ইনশাআল্লাহ পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
দেখো এই সৃজনশীলটা ঠিক আগের মতোই, এই যে গ প্রশ্নটা একেবারেই সেম, আর ঘ প্রশ্নটা একটু ডিফারেন্ট। আর এইটা দেখো আগের চাইতে আরো অনেক বেশি বোর্ড এসেছে। এখানে কি বলা হচ্ছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, ব্যাস হচ্ছে 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। পানির ঘনত্ব রো দেয়া আছে, অভিকর্ষ ত্বরণ জি দেয়া আছে। গ প্রশ্নে বলা হচ্ছে প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা। আচ্ছা দেখো, ক্ষমতা কিন্তু অলরেডি আমরা বের করেছি, তাই না? ক্ষমতা বের করার জন্য কিন্তু সময়ের প্রয়োজন হয়। খেয়াল করে দেখবে যে এই প্রশ্নে এই জায়গায় কিন্তু সময় দেওয়া আছে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তাহলে সময় 25 মিনিট, আর টার্গেট কি? কুয়াটাকে একেবারে পানি শূন্য করে ফেলা। ওকে, তাহলে এখন খেয়াল করো। প্রথমে আমাদেরকে সম্পূর্ণ কুয়ার পানির ভর এম বের করতে হবে, যেটা হচ্ছে রো ইন্টু ভি। রো দেয়া আছে 1000, আর ভি আমরা বের করতে পারবো পাই আর স্কোয়ার ইচ এই সূত্র দিয়ে। আর এর মান স্যার ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে 0.75 মিটার। আর এইচ এর মান 10 দেয়া আছে, আমরা এখান থেকে আয়তন পেয়ে যাব। আয়তনের সাথে যদি আমরা ঘনত্ব গুণ দিই, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ কুয়ার পানির ভর এম বের করে ফেলতে পারবো। এখন এই ক্ষেত্রে টার্গেট কি? 25 মিনিটে কুয়াটাকে পানি শূন্য করা, অর্থাৎ সম্পূর্ণ পানি উত্তোলন করে ফেলা। তাহলে উত্তোলিত পানির ভর আর সম্পূর্ণ কুয়ার পানির ভর তো একই হচ্ছে, অর্থাৎ এম ডট আর এম এর মান দুইটার মানই সেম। তাহলে কিন্তু আমরা এম ডটের মানও পেয়ে গেলাম। এখন দেখো, আমাদের টার্গেট হচ্ছে সম্পূর্ণ কুয়ার পানি 25 মিনিটে তুলে ফেলা। তো এই ক্ষেত্রে খেয়াল করো যে সম্পূর্ণ পানিপূর্ণ কুয়াতে কিন্তু কোনো খালি জায়গা নাই। সো এই ক্ষেত্রে এইচ ডটের মান যখন বের করবো আমরা, তখন যেটুকু খালি আছে এই জায়গায় বসাবো 0। যেটুকু খালি করতে হবে, কতটুকু খালি করতে হবে? দেখো সম্পূর্ণ কুয়াটাই তো খালি করতে হবে, তাহলে সম্পূর্ণ এইচ গভীরতার পানিকেই তুলে ফেলতে হবে। তাহলে যেটুকু খালি করতে হবে এই জায়গায় বসাবো এইচ, ডিভাইড বাই সূত্রে 2। এই ক্ষেত্রে আমরা যদি এইচ এর মান 10 বসাই, তাহলে পেয়ে যাব 5 মিটার। এখন আমরা জানি ক্ষমতা পি সমান এম ডট জি এইচ ডট বাই টি। এই ক্ষেত্রে সময়টি হচ্ছে 25 মিনিট, মানে 1500 সেকেন্ড। সো আমরা সবগুলি মান বসিয়ে দিলে এখান থেকে ওয়াটে প্রথম পাম্পের ক্ষমতা পেয়ে যাব। তো আমাদেরকে তো অশ্ব ক্ষমতা বের করতে হবে, তাই না? সো আমরা যদি 746 দিয়ে ভাগ দিই, তাহলেই কিন্তু হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা পেয়ে যাব। এইটাই হচ্ছে আমাদের গ প্রশ্নের সলিউশন। এখন চলো আমরা ঘ প্রশ্নটা সলভ করি। দেখো এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের কুয়াটির প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক না ভিন্ন হবে। সময় সময় নির্ণয় করতে গেলেও সেম টেকনিকই, প্রথমে এম ডট, তারপরে এইচ ডট এবং তারপরে সময়, তাই না? তো এই ক্ষেত্রে আমরা প্রথম 1/3 কাজটা আগে করব, যেটা প্রথম পাম্প দ্বারা আমাদেরকে খালি করতে হবে। এক্ষেত্রে খেয়াল করো 1/3 বললেই কিন্তু কুয়াটাকে আমরা 3টা ভাগ করে ফেলি। এই হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয় এবং এই হচ্ছে তৃতীয় 1/3। এর ফলে সম্পূর্ণ কুয়ার গভীরতা এইচও 3 ভাগে ভাগ হয়ে যায়, h/3, h/3, h/3। আমাদেরকে প্রথম 1/3 এখান থেকে উত্তোলন করতে হবে। এখন প্রথম 1/3 পানির ভর সম্পূর্ণ কুয়ার ভরের কি 3 ভাগের 1 ভাগ না? আচ্ছা, তাহলে সম্পূর্ণ কুয়ার পানির ভর এম তো আমরা অলরেডি গ প্রশ্নে পেয়েছি। সেইখান থেকে যদি 3 ভাগের 1 অংশ আমরা নেই, তাহলেই কিন্তু আমরা এই ক্ষেত্রে উত্তোলিত পানির ভর, মানে এই প্রথম 1/3 পানির ভরটা পেয়ে যাব। এইটাকে আমরা এম ওয়ান ডট দ্বারা সূচিত করলাম, যেহেতু এটা প্রথম 1/3, তাই এটাকে দিলাম এম ওয়ান ডট। এখন আমরা কি করব? এইচ ওয়ান ডট মানে প্রথম 1/3 জন্য ভর কেন্দ্রের সরণটা বের করব। আচ্ছা খেয়াল করো, এই ক্ষেত্রে প্রথম 1/3 উত্তোলন করার সময় আমরা জানি যে কুয়ার কোনো অংশই খালি থাকে না, তাহলে যেটুকু খালি আছে এই জায়গায় বসাবো 0। আচ্ছা, প্রথম 1/3 আমরা তুলতে চাচ্ছি, এই জায়গাটা আমরা তুলতে চাচ্ছি, তাহলে এই h/3টা আমাদের তুলতে হবে। তাহলে যেটুকু খালি করতে হবে সেটা হচ্ছে h/3, ডিভাইড বাই সূত্রে 2। মান বসালে পেয়ে যাব h1 ডটের মান। এই h1 ডটের মান আমরা এখানে ইউজ করব। খেয়াল করো, আমরা জানি ক্ষমতা p সমান সমান m ডট জি এইচ ডট বাই টি। এক্ষেত্রে সবগুলিতে আমরা 1 দিয়ে দিলাম, যেহেতু প্রথম 1/3 নিয়ে আমরা কাজ করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি T1 বের করতে চাই, তাহলে ক্ষমতা P1 কে T1 এর জায়গায় নিয়ে আসতে হবে। এখন এই যে ক্ষমতাটা, এটা কার ক্ষমতা? দেখো প্রথম 1/3 আমরা খালি করেছি প্রথম পাম্পের দ্বারা, আর তৃতীয় 1/3 হচ্ছে দ্বিতীয় পাম্প। তাহলে প্রথম 1/3 জন্য আমার প্রথম পাম্প দরকার। প্রথম পাম্পের ক্ষমতা কিন্তু আমি গ প্রশ্নে পেয়ে গেছি। এই মানটা বসায় দিলেই আমি এখান থেকে প্রথম 1/3 শূন্য করতে যে সময়টা লাগবে, সেই সময় T1 কিন্তু এখান থেকে পেয়ে যাব। এখন আমরা কি করব? তৃতীয় 1/3 খালি করব। এর জন্য কোন পাম্পটা ব্যবহার করব? দ্বিতীয় পাম্প ব্যবহার করব।
তো খেয়াল করো, আমরা জানি যে এই কাজের জন্য অবশ্যই আগে প্রথম এবং দ্বিতীয় অংশটা খালি করে নিতে হবে, না হলে কিন্তু তৃতীয় অংশটা খালি করা যাবে না। আচ্ছা, তৃতীয় এক তৃতীয়াংশ এইটাও তো স্যার সম্পূর্ণ কুয়ার পানির ভরের 3/1 হবে। সো এই ক্ষেত্রে আমরা আগে যে কাজটা করেছিলাম, যে 3/1 অংশ নিয়েছিলাম, এখনো সেটাই করব। তো এই ক্ষেত্রে আমরা m1 ডটের যে মান পেয়েছিলাম সেই মানটাই কিন্তু m2 ডটেরও মান হবে, একই হবে। কারণ এইটাও কিন্তু সম্পূর্ণ কুয়ার পানির ভরের 3/1 অংশ। সো m2 ডটের মান আর m1 ডটের মান সেম আসবে, এটা আমরা আগেরটা থেকেই বসিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যদি h2 ডট বের করতে চাই, অর্থাৎ তৃতীয় এক তৃতীয়াংশের জন্য খেয়াল করেছো আমরা কিন্তু 2 ধরছি, তাই না? এই যে ভরকেও কিন্তু আমরা 2 ধরেছি। তো এই ক্ষেত্রেও যদি ভরকেন্দ্রের সরণ বের করতে চাই h2 ডট, তাহলে খেয়াল করি আমরা এখন কতটুকু খালি আছে, প্রথম আর দ্বিতীয় এই দুইটা অংশ খালি আছে, তার মানে দুইটা h/3 খালি আছে, খালি আছে 2h/3। কতটুকু খালি করতে হবে, এই জায়গাটায় তৃতীয় এক তৃতীয়াংশ খালি করতে হবে, h/3 ডিভাইড বাই সূত্রের 2, h এর মান 10 বসিয়ে দিলে এখান থেকে আমরা পেয়ে যাব 8.33। এখন আমরা এই ক্ষমতার সূত্র থেকে এই যে সময়টা বের করব, তাহলে P2 চলে যাবে T2 এর জায়গায়, এই যে P2। এখন P2 মানে কি, অবশ্যই দ্বিতীয় পাম্পের ক্ষমতা। এই যে দেখো, তৃতীয় এক তৃতীয়াংশের জন্য আমরা কি করেছি, দ্বিতীয় পাম্প ব্যবহার করেছি। আচ্ছা খেয়াল করো, দ্বিতীয় পাম্পের ক্ষমতা দেখো এই যে এখানে দেওয়া আছে 0.82 হর্স পাওয়ার দ্বিতীয় পাম্পের ক্ষমতা। তাহলে এই 0.82 হর্স পাওয়ারকে 746 দিয়ে যদি আমরা গুণ দেই, আমরা কিন্তু ওয়াটে দ্বিতীয় পাম্পের ক্ষমতা পেয়ে যাব। এই দ্বিতীয় পাম্পের ক্ষমতাটা বসিয়ে দিলেই আমরা এখান থেকে এই ক্ষেত্রে যে সময়টা লাগবে সেটাও পেয়ে যাব। তাহলে দেখো, প্রথম এক তৃতীয়াংশের জন্য সময় T1 আর তৃতীয় এক তৃতীয়াংশের জন্য সময় T2, দুইটা তো ভিন্ন। সো আমরা বুঝতে পারছি যে সময় কি হবে, ভিন্ন হবে। আশা করছি ইনশাল্লাহ বুঝে গেছো। এখন এই সৃজনশীলটা তোমরা নিজেরা ইনশাল্লাহ সলভ করো। আর খেয়াল রেখো, কুমিল্লা বোর্ড 25-এর মতো কিছু সৃজনশীলে কৃত কাজ W বের করতে বলে। আমরা জানি W ইকুয়াল m ডট জি এইচ ডট। তো যেহেতু আমরা ক্ষমতা নির্ণয় করেছি এতক্ষণ, সো এখন তো আমরা ইনশাল্লাহ কৃত কাজ বের করতে পারবো, তাই না? কুয়ার অঙ্কের সাথে মাঝে মাঝে কর্মদক্ষতা যোগ করে দেওয়া হয়। আমরা সবাই জানি কর্মদক্ষতা ইটা সমান হচ্ছে কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতাকে পি আউট দিয়ে প্রকাশ করা হয় আর প্রদত্ত ক্ষমতাকে পি ইন দিয়ে প্রকাশ করা হয়। এখন কার্যকর ক্ষমতা কি, যেই ক্ষমতা দিয়ে পাম্প কাজ করে সেটাই হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে স্যার আমরা এতক্ষণ যে ক্ষমতাটা বের করেছি সেটা কিন্তু পাম্পের কার্যকর ক্ষমতা ছিল, আর আমরা কি বের করেছি, ক্ষমতা সমান হচ্ছে m ডট জি এইচ ডট বাই টি। এটাই আসলে ছিল কার্যকর ক্ষমতা বা পি আউট। যদি আমাদের কাছে পাম্পের প্রকৃত ক্ষমতা জানতে চায়, তাহলে তাহলে পাম্পের যে প্রদত্ত ক্ষমতাটা আছে পি ইন, সেটাই হচ্ছে পাম্পের প্রকৃত ক্ষমতা বা পাম্পের ক্ষমতা। তাহলে এখন পি ইন কিভাবে বের করব, আমরা সিম্পলি এই কর্মদক্ষতাকে পি ইন এর জায়গায় নিয়ে আসবো আর পি ইন কে আর গুণ দিয়ে কর্মদক্ষতার জায়গায় নিয়ে যাব, তাহলেই পেয়ে যাব পাম্পের প্রদত্ত বা প্রকৃত ক্ষমতা পি ইন সমান পি আউট বাই ইটা। অর্থাৎ কার্যকর ক্ষমতাকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করলেই আমরা পাম্পের প্রকৃত ক্ষমতাটা পেয়ে যাব। তাহলে পাম্পের ক্ষমতা বের করার প্রসেসটা কি হবে, প্রথমেই আমরা এতক্ষণ যেভাবে বের করেছি সেভাবে কার্যকর ক্ষমতা পি আউট বের করব, তারপরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে পাম্পের ক্ষমতা পি ইন বের করে ফেলবো। এখন এই সৃজনশীলটা খেয়াল করো, দেখো এটাও কিন্তু অনেকগুলো বোর্ড এসেছে। এখানে বলা হচ্ছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার, উচ্চতা হচ্ছে 20 মিটার। চৌবাচ্চাটির অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে। গ প্রশ্নে বলা হচ্ছে পাম্পটির ক্ষমতা এইচপি এককে কত। দেখো, যখনই কর্মদক্ষতা দেয়া থাকে তখনই আমরা বুঝে নিব এই ক্ষেত্রে পাম্পের যে ক্ষমতা আমাদের কাছে চেয়েছে সেটা হচ্ছে পাম্পের প্রদত্ত বা প্রকৃত ক্ষমতা। আর এটা আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা পাম্পের কার্যকর ক্ষমতা বের করব, এতক্ষণ যেভাবে বের করেছি ঠিক সেভাবে। তারপরে আমরা কর্মদক্ষতা সূত্রটা অ্যাপ্লাই করে পাম্পের প্রকৃত বা প্রদত্ত ক্ষমতা বের করে ফেলবো। তাহলে কার্যকর ক্ষমতা আমরা কিভাবে বের করেছি, প্রথমেই আমরা সম্পূর্ণ কুয়ার পানির ভর m ইকুয়াল রো ভি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করেছি। তারপরে উত্তোলিত পানির ভর m ডট বের করেছি। এরপরে আমরা ভরকেন্দ্রের সরণ h ডট বের করেছি। তারপরে আমরা p ইকুয়াল m ডট জি এইচ ডট বাই টি এই সূত্র অ্যাপ্লাই করে ক্ষমতা বের করেছি। আর এটাই হবে পাম্পের কার্যকর ক্ষমতা পি আউট। এরপরে যখনই কর্মদক্ষতা দেয়া থাকবে, আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান কার্যকর ক্ষমতা পি আউট বাই প্রদত্ত ক্ষমতা পি ইন। আর এই প্রদত্ত ক্ষমতাই হবে পাম্পের প্রকৃত ক্ষমতা পি ইন, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পি ইন সমান হবে পি আউট বাই ইটা। তো পি আউট কার্যকর ক্ষমতা, এটা তো অলরেডি আমরা বের করেছি। আর কর্মদক্ষতা ইটার মান 75% এ আছে, একে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.75। এখন এই পি আউট এবং ইটা এই দুইটা মানটা বসায় দিলেই এখান থেকে ইনশাল্লাহ আমরা পাম্পের প্রকৃত ক্ষমতাটা পেয়ে যাব ওয়াট এককে। যদি একে আমরা এইচপি এককে নিতে চাই তাহলে 746 দিয়ে ভাগ দিব, তখন পাম্পের ক্ষমতা আমরা এইচপি এককে পাবো। এইটাই হবে পাম্পের প্রকৃত বা প্রদত্ত ক্ষমতা।
এরপর যদি আমরা ঘ প্রশ্নটা সলভ করতে চাই, দেখো বলা হচ্ছে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পের একই সময় লাগবে কিনা। আচ্ছা, সময় বের করার প্রসেসটাও সেম। সো এটা তোমরা নিজেরাই করতে পারবা। এম ডট বের করবা, তারপর এইচ ডট বের করবা এবং তারপরে এই সূত্র থেকে তুমি সময় বের করবা। এখানে একটা জিনিস খেয়াল রেখো, এইখানে যে ক্ষমতাটা তুমি বসাবা সময়টা বের করার সময়, সেটা অবশ্যই গ প্রশ্ন থেকে পাম্পের যে কার্যকর ক্ষমতা পি আউট সেটা বসাবা। কেন? কারণ এই সূত্রটা কিন্তু শুধুমাত্র কার্যকর ক্ষমতার জন্যই প্রয়োগ করা যায়। ওকে? সো এখানে কার্যকর ক্ষমতাটা বসাবা, তাহলেই তুমি এখান থেকে ইনশাআল্লাহ সময়টা পেয়ে যাবা, আগের সময়ের সাথে তুলনা করবা। আশা করছি বুঝে গেছো। আলহামদুলিল্লাহ। আশা করছি কুয়ার অঙ্ক এখন খুবই সহজ হবে। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করো। ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো। ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের উপরে এইরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।